আচ্ছা, সবাইকে শুভেচ্ছা। কিন্তু শুভেচ্ছা জানানোর আগে আমি একটু দুঃখ প্রকাশ করি যে আমাদের একটা আন্দাজ ছিল যে এরকম হতে পারে, কিন্তু স্টিল আমরা এই রিস্কটা নিয়েছিলাম যে এখানেই করি। এখন দেখা যাচ্ছে যে মানে এই জায়গাটা আসলে ছোট হয়ে গেছে এবং মানুষ প্রচুর। আজকে যে কারণে আমরা একত্রিত হয়েছি নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জানেন। এর দুটো উপলক্ষ আসলে। আজকে কবি ও ভাবুক ফরহাদ মজহারের ৭৮তম জন্মদিন, আর মাত্র সদ্য 4 দিন আগে আমরা বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা তাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি। এটা বাংলাদেশের জনগণের একটা মানে গত 50 বছর ইতিহাসে অনেক বড় একটা অর্জন। তো দুটো মিলেই, আর যেহেতু ফরহাদ ভাই আপনারা জানেন যে উনি একজন রেভলিউশনারি থিঙ্কার, আজকাল অনেকে তাকে বলছেন যে গণ অভ্যুত্থানের তাত্ত্বিকও বলছেন। তো ওনার জন্মদিনটা আসলে আমাদের জন্মদিনের চেয়ে ব্যাপার ছিল যে জন্মদিনটাকে ধরে আমরা যদি এই প্রশ্নগুলো, যেহেতু বাংলাদেশে অনেকেই বলছেন যে একটা গণ অভ্যুত্থান ঘটে গেছে, তাহলে এটা নিয়ে কিছু আলোচনা আমাদের করা দরকার। সেই জন্যই আজকের এই আয়োজন, এবং দেখা যাচ্ছে যে আমরা যথেষ্ট পরিমাণে সাড়া দিয়েছি। তো আমি প্রথমে আপনাদেরকে একটু আজকের আয়োজনটার স্ট্রাকচারটা একটু বলবো। যে প্রথমে ফরহাদ ভাই সম্পর্কে কিছু কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আজম। আর এরপরে আমরা ভেবেছি যে যেহেতু ফরহাদ ভাই আজকে মধ্যমণি, উনি মূলত কথাটা বলুক, আমরা তার কথাটা শুনতে চাইবো একটা নির্দিষ্ট সময়, সেটা আধা ঘন্টা 40 মিনিট হতে পারে। এরপরে আমাদের সেশনটা ওপেন থাকবে, মানে আমরা প্রশ্ন করতে পারবো, মন্তব্য করতে পারবো। যারা এই বইটা পড়েছি তারা বই নিয়ে কথা বলতে পারবো, এখনকার পরিস্থিতি নিয়ে কথা বলতে পারবো। মানে এখন তো আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, যে একটা গণ অভ্যুত্থান ঘটে গেছে এবং একটা নতুন সরকার, মানে এই অন্তত আমার জীবদ্দশায় এমন একটা সরকার যার ব্যাপারে অত একটা হোস্টাইল এখনও আমি বোধ করতে পারছি না আর কি। তো এটা একটা পরিস্থিতি, যে এই পরিস্থিতিতে আমরা কীভাবে এই পরিস্থিতি থেকে বুঝবো। তা আমাদের যে প্রশ্নগুলো আছে, মন্তব্যগুলো আছে, সেগুলো আমরা করতে পারবো। তার আগে ফরহাদ ভাই কথা বলবেন। তো আমি প্রথমে মোহাম্মদ আজম এবং ফরহাদ ভাই, ফরহাদ মজহার, আপনাদের দুজনকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করবো। এবং আমি আরও অনুরোধ করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আজম, তাকে আসন গ্রহণ করার জন্য। তাহলে আমাদের এই পর্যায়ে প্রথমে আমরা ফরহাদ ভাই ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরহাদ ভাইকে আমাদের মানে অন্তরের অন্তঃস্থল থেকে তাকে আমরা শুভেচ্ছা জানাই, এই পুরো মজলিস, এই পুরো যে জমায়েত তার পক্ষ থেকে। এবং তাকে আমাদের মধ্যে, আমাদের ফরহাদ ভাইয়ের লেখাপত্র পড়ছেন ইদানিং কনিষ্ঠতম আমাদের মধ্যে বুয়েটের শিক্ষার্থী উদয় হাসান, তরুণ চিন্তক, লেখালেখি করছেন। তিনি ফরহাদ ভাইকে ফুল দিয়ে, ফুলের মালা দিয়ে বরণ করবেন। আচ্ছা, আচ্ছা, আরো যদি কারো কাছে কোনো ফুলের তোড়া বা কিছু থাকে, আমরা এটা 2 মিনিট সময় ব্যয় করতে পারি। আপনার একটু দ্রুত করতে হবে এটা। তো এই পর্যায়ে আমরা মানে আমি যেটা বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আজম, আমাদের সবারই খুব পরিচিত। তিনি ফরহাদ ভাই সম্পর্কে একটা নাতিদীর্ঘ, যদিও ফরহাদ ভাইয়ের জন্য এটা দরকার নাই, আমরা সবাই তাকে চিনি, কিন্তু তারপরেও একটা নাতিদীর্ঘ ইন্ট্রো মোহাম্মদ আজম দেবেন, এবং তারপরে আমরা ফরহাদ ভাইয়ের কথা শুনবো। তারপরে একটা ইন্টারঅ্যাকশন সেশন এখানে হবে। তো আমি মোহাম্মদ আজমকে আমন্ত্রণ জানাই। ৭৮তম জন্মদিন উপলক্ষে ফরহাদ মজহারকে শুভেচ্ছা জানাই। ফরহাদ মজহার 50 বছর ধরে এত কাজ করেছেন, এত লোকের বুদ্ধিবৃত্তিক এবং সৃষ্টিশীল চর্চার সঙ্গী হয়েছেন যে তার সম্পর্কে আসলে বহু লোক বলতে পারত। স্রেফ আয়োজকদের সঙ্গে সুসম্পর্কের কারণে তারা আমাকে বলতে দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এই জন্য আমি আয়োজকদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা যখন এখানে আছি তখন যে বিষয়ে আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে এবং আমরা যে পরিস্থিতির মধ্যে আছি সেটাও পরিষ্কারভাবে সাক্ষ্য দিয়েছে। আমরা একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী অথবা প্রায় চলমান একটা পরিস্থিতির মধ্যে আছে। আলোচনা চলছে, আশা আছে, হতাশার নানান ব্যাপার ইতিমধ্যে তৈরি হয়েছে এবং এই ব্যাপারগুলো চলমান আছে।
ফরহাদ মজার সম্পর্কে আলাপ করতে গিয়ে আমি এই প্রসঙ্গে একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা অনেকেই খেয়াল করেছেন, আলোচনায় এসেছে যে এই আন্দোলনে রাজনৈতিক ভাষার এমন এক পাটাতন তৈরি হয়েছিল যেখানে বহু মত পথের মানুষ একত্রে কাজ করতে পেরেছে, কাজ করেছে এবং কাজ করতে পেরেছে। কাজ করতে পারাটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ধরা যাক হয়তো আজ থেকে 10-15 বছর আগে প্রো লেফট এবং প্রো ইসলামিক নানান গ্রুপের একসঙ্গে কাজ করা এত সহজ ছিল না। ধরা যাক সৃষ্টিশীল বহু মানুষ, নানান ফর্মের সৃষ্টিশীল বহু মানুষ এই আন্দোলনে ভূমিকা রেখেছে। এটা আসলে 15-20 বছর আগে বাংলাদেশে অভাবনীয় ছিল। এটা তো আমরা জানি যে অন্তত 80-র দশক থেকে আমাদের এখানে সৃষ্টিশীল ব্যাপারগুলো এমনভাবে খানিকটা আওয়ামী লীগ কিংবা বাম আওয়ামী লীগ এই ধরনের বৃত্তের মধ্যে বন্দী হয়েছিল যে সত্যি সত্যি 10-15 বছর আগে এই ধরনের কোনো আওয়ামী বিরোধী আন্দোলনের মধ্যে এত সৃষ্টিশীল মানুষ একসঙ্গে কাজ করছে এটা প্রায় অসম্ভব ছিল। ফলে এটা বলা যাবে যে আমাদের ভাষার মধ্যে একটা গভীরতর পরিবর্তন ঘটেছে বলে। হয়তো সবটা স্ফুট নয়, অনেক দূর পর্যন্ত অস্ফুট, হয়তো সবটা আমরা চূড়ান্তভাবে সাব্যস্ত করতে পারবো না, কিন্তু তার একটা যেটা আমরা ওয়ার্কিং রিলেশন বলি, কাজকেজও একটা আবহ বলি, এটা তৈরি হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এবং যে বুদ্ধিভিত্তিক সৃষ্টিশীল বলয়টিকে আমরা 80-র দশক থেকে বাঙালি জাতীয়তাবাদী, সেকুলার এবং প্রগতিশীল এবং অ্যান্টি ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদ বিরোধী, এই 4টা কথা দিয়ে হয়তো এই পুরো ব্যাপারটাকে ব্যাখ্যা করা যাবে। এরকম একটা ব্যাপার হিসেবে চিন্তাম, যেটা সবচেয়ে ভালো ম্যানিফেস্টেশন 2013-তে নয়, আসলে এটা ঘটেছিল 1991-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ফরমেশনে, এবং যেটা 96-তে নয় কিন্তু 2008-এ আওয়ামী লীগের প্রধান ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস হিসেবে একটা ফ্যাসিবাদী দীর্ঘমেয়াদী অন্তত 11 বছরের ফ্যাসিবাদী একটা রাজত্ব কায়েমে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। সেই ব্যাপারটার প্রধান ব্যাপারটা ছিল, আপনারা জানেন যে সমস্ত দেশকে একটা বাইনারি অপোজিশনে ভাগ করে ফেলা এবং অর্থের একটা একাধিপত্যের মধ্যে রাজনীতিকে অসম্ভব করে দেওয়া, একক অর্থের একাধিপত্যের মধ্যে। এই ব্যাপারটা আমরা লক্ষ্য করেছি যে গণ অভ্যুত্থানে ভেঙে পড়েছে। তার মানে ওই অর্থের একাধিপত্য নষ্ট হয়েছে এবং যে বাইনারির মধ্যে পুরো ব্যাপারটা কাজ করত সেটা অনেক দূর পর্যন্ত বিনষ্ট হয়েছে। এই যে ঘটনাটা ঘটলো, আমি এটাকে অনেক গুরুত্ব দিতে চাই। মাঠে ছাত্র জনতা কাজ করেছে, সেটার গুরুত্ব এক বিন্দু না কমিয়ে আমি এই যে স্পেসটা তৈরি হয়েছে এটাকে বুদ্ধিভিত্তিক চর্চার দিক থেকে গুরুত্ব দিতে চাই। এবং বহু কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে। আপনাদের অনেকের সঙ্গে এই ব্যাপারগুলোর পরিচয় আছে। বিশ্বব্যাপী পোস্ট মডার্ন, পোস্ট কলোনিয়াল চর্চার একটা ভূমিকা আছে, তথ্য প্রযুক্তির বিপ্লবের একটা বিরাট ভূমিকা আছে পরিবর্তিত পরিস্থিতিতে। কিন্তু একই সঙ্গে বহু ব্যক্তিও তাদের বুদ্ধিভিত্তিক তৎপরতার দিক থেকে এই ভূমিকা রেখেছেন। ধরা যাক আমি অল্প বহুজনের নাম না নিয়ে যদি অল্প কয়েকজনের নাম নিতে চাই, তাহলে আমরা নিশ্চয়ই অধ্যাপক সলিমুল্লাহ খানের কথা বলবো, অধ্যাপক আনু মোহাম্মদের কথা বলবো, অধ্যাপক রেহনুমা আহমেদের কথা বলবো। এরা এই দীর্ঘদিন ধরে যে কাজ করছে তার মধ্য দিয়ে কিন্তু এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে যে ওই খোলসের বাইরে একটা বুদ্ধিভিত্তিক চর্চা এখানে সম্ভব। কিন্তু ডেফিনেটলি আমরা যদি এই ভাষার কথা বলি, আমরা যদি এই পাটাতনের কথা বলি, আমরা যদি এই বুদ্ধিভিত্তিক চর্চার পরিসরের কথা বলি, তাহলে বাংলাদেশের নিঃসন্দেহে এই নির্মাণের জন্য প্রধান ভূমিকা কথা বলতে হবে যে ফরহাদ মাজারি প্রধান ভূমিকা রেখেছেন, এতে কোনো প্রকার সন্দেহ নেই। ফলে গণ অভ্যুত্থানের এই আজকে তার জন্মদিন উপলক্ষে আমরা যে গণ অভ্যুত্থান নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই পরিকল্পনা যারা করেছেন তারা একদম ঠিক কাজটি করেছেন। তার কারণ আপনারা জানেন যে ফরহাদ মাজার প্রায় বিরল ব্যতিক্রমদের একজন, যিনি বহুদিন আগে থেকে এমনকি এরশাদ মুভমেন্টটাকে ইনফ্যাক্ট, ফলে সময়টা হলো আসলে প্রায় 34 বছরের,
এবং এটা রিটেন বা তার বিশাল আকার লেখালেখি আছে, এই বিষয়ে তার বই আছে, তখনই বেরিয়েছিল, এখন বড় আকারে বেরিয়েছে। আপনারা জানেন গণ অভ্যুত্থানের ধারণাটি প্রচার করছিলেন। আমার কাছে এই ব্যাপারটা সবসময় এক ধরনের ইউটোপিয়ান মনে হতো, এক ধরনের আইডিয়াল কোনো একটা প্রজেকশন, স্বপ্ন এরকম মনে হতো। এটা যে আমাদের জীবদ্দশায় এত দ্রুত এই ব্যাপারটা সম্ভবপর হবে, এই কথাটা আমি কখনো নিজের মনেও ভাবি না। কিন্তু এই যে ঠিক সরকার পতন নয়, ঠিক এই কাঠামোগত পরিবর্তন বাদ দিয়ে অন্য একটা রেজিমের ক্ষমতা আরোহণ নয়, এই যে আইডিয়াটা গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের ধারণাটা কিন্তু আমার ধারণা যে এককভাবে ফরহাদ মাজারি ঢাকায় দীর্ঘদিন ধরে প্রচার করছেন, এবং এটা মোটেই হয়তো কাকতালীয় নয় যে এই নামে তার একটা বই বেরিয়েছে এই বছরই। এটা সম্ভবত মোটেই কাকতালীয় নয়। এবং আজকে আমি আরেকজনকে বলছিলাম যে 7 মাস আগে যখন ইলেকশন সংক্রান্ত রাজনীতি চলছিল, তখন ফরহাদ ভাই যখন গণ অভ্যুত্থানের ধারণা নিয়ে ব্যাপকভাবে সক্রিয় হয়েছিলেন, তখন তাকে আমরা অনেকেই অপেক্ষাকৃত ক্রিটিক্যাল চোখেই দেখেছিলাম। আমরা বলেছিলাম যে এটা যথেষ্ট ভালো সময় নয়। কিন্তু একজন অন্তর্দৃষ্টি সম্পন্ন, একজন কল্পনা প্রতিভা সম্পন্ন ব্যক্তির পক্ষে হয়তো সম্ভব এটা ভাবা, যার আবার রাজনৈতিক প্রজ্ঞা এবং ইতিহাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা আছে, তার পক্ষে হয়তো সম্ভব এটা ভাবা যে এই পরিস্থিতির মধ্যেই আসলে এই ঘটনা ঘটতে পারে। ফলে এই যে চলমান গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান, এই অভ্যুত্থানে বুদ্ধিভিত্তিক এবং তৎপরতার দিক থেকে ফরহাদ ভাই বিপুল পরিমাণ অবদান তো রেখেছেন। আরো একটা বিষয়ে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো রাজনৈতিকতার বিকাশ। এই সম্পর্কে আমি একটু পরে আবার বলবো। প্রশ্ন হলো এই যে 60-এর দশকে জন্ম নেওয়া একজন ফরহাদ মাজারের পক্ষে এই কালের ভাষায় এতটা অবদান রাখা, এককভাবে একা তিনি করেন নাই, অনেকেই করেছেন, কিন্তু আমার ধারণা, আমি মনে করি এবং অনেকে হয়তো একমত হবেন যে এককভাবে তার বুদ্ধিভিত্তিক কৃতিত্ব সবচেয়ে বেশি। এটা তিনি, এই কাজটা তিনি করলেন কিভাবে? তার জেনারেশনে আর কেউ তো করে নাই। তার জেনারেশনে বাংলাদেশের কন্ট্রিবিউটরি বহু মানুষ আছেন, তারা কাজ করেছেন প্রধানত মার্কসিস্ট ঘরানায়, প্রধানত জাতীয়তাবাদী ঘরানায় বহু লোক আছেন। তাদের জেনারেশন একজন ব্যক্তি হিসাবে ফরহাদ ভাই এই কাজটা আসলে করেছেন কিভাবে এই দীর্ঘদিন ধরে? এটা কিন্তু প্রায় 4 দশকের মামলা, কমপক্ষে তিনি এই স্কুলে কাজ করেন, স্কুলগুলোতে কাজ করেন। তার পরিবর্তন করেছে, কিন্তু মোটের উপরে এই স্কুলে কাজ করেছেন প্রায় 4 দশক হলো। প্রথম কথা হলো যে তিনি ধ্রুপদী মার্ক্সবাদী এবং জাতীয়তাবাদী যে প্রধান চর্চাটা আমাদের এখানে 60-এর দশক 70-এর দশকে ছিল, তিনি এটা আমি বলবো যে প্রজ্ঞা বলে, সজ্ঞা বলে এবং নিঃসন্দেহে পড়াশোনার বদৌলতে তিনি এটাকে এড়িয়ে যেতে পেরেছিলেন। এড়িয়ে গিয়ে তিনি প্রথম থেকে যে চর্চাটা করেছিলেন, সেটাকে আমি আগে অনেকবার বলেছি যে সেটাকে আমরা 70-এর দশকের বিখ্যাত চিন্তার বিপ্লব স্কুল, যেটা নিউ লেফট স্কুলের হাত ধরে বিকশিত হয়েছে এবং যেটাকে আমরা প্রায়শই সাধারণভাবে লিঙ্গুইস্টিক টার্ন বলে চিহ্নিত করে থাকি, তিনি সেই ঘরানায় চর্চাটা অনেক কম বয়স থেকে শুরু করতে পেরেছিলেন। এটা কিভাবে ঘটেছে সেটার আরো বিচার বিশ্লেষণ প্রয়োজন। কিন্তু আপনারা যারা কলকাতার সাভাল্টান গ্রুপ সহ তার অ্যাসোসিয়েটেড চিন্তাবিদদের চিন্তার ধরনগুলো পরীক্ষা করবেন, তারা বুঝতে পারবেন যে আসলে ওখানে এই ঘটনাটা বহু লোকের ক্ষেত্রে ঘটেছিল, আমাদের এখানে ঘটেছে খুবই কম লোকের ক্ষেত্রে, হয়তো তার জেনারেশনে ফরহাদ ভাই একার ক্ষেত্রে। কিন্তু নিউ লেফট কথাটা দিয়েও ফরহাদ ভাইকে ব্যাখ্যা করা খুবই কঠিন, কারণ নিউ লেফট ব্যাপারটার একটা গ্লোবাল আসপেক্ট আছে, ফরহাদ ভাইয়ের চিন্তারও গ্লোবাল আসপেক্ট খুবই বড়। কিন্তু আমরা খেয়াল করব তার এর মধ্যে তার স্থানিকতা বা পার্টিকুলারিটিরও একটা প্রচন্ড সম্মেলন আছে, একটা জোর আছে, যেহেতু তিনি সবসময় মাঠে, ফিল্ডে তৎপরতার মধ্যে কাজ করেছেন। ফলে এটা গ্লোবালের সঙ্গে একটা পার্টিকুলার বা স্থানিকতার একটা দারুণ ব্যাপার তার মধ্যে যুক্ত হয়েছে। কিন্তু অন্য অনেকেই যেমন বলেন, আমারও ধারণা যে ফরহাদ ভাই আসলে কাজটা শেষ পর্যন্ত করতে পেরেছেন, এই ভাষাটা তৈরি করতে পেরেছেন প্রধানত তার কবিত্বের গুণে। এটা ঠিক ভাষায় তিনি কবি লেখেন, এটা সেই কবিত্ব নয়, এটা আসলে সামথিং মোর। কবিত্বের মধ্যে তো ইমাজিনেশন আছে, কবিত্বের মধ্যে সম্পর্কের নতুন বিন্যাসের প্রস্তাব থাকে, কবির মধ্যে ভাষার নতুন অর্থবোধকতার প্রস্তাব থাকে। এই ব্যাপারগুলোকে ফরহাদ মাজার
কবিত্বের ক্ষেত্রে এমন ভাবে প্রসারিত করতে পেরেছেন যে তার তুলনা প্রায় বিরল। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নয়, আমি এবং অন্য অনেকেই লম্বা লেখালেখি করেছি এই বিষয়ে, যে ফরহাদ মাজার বাংলা সাহিত্যের একজন খুবই উল্লেখযোগ্য কবি, আধুনিক বাংলা সাহিত্যের। কিন্তু অন্য বেশিরভাগ বড় কবির সঙ্গে তার একটা গোড়ার পার্থক্য আছে। পার্থক্যটাকে আমরা খুব সরলভাবে এইভাবে বলতে পারি, অন্যরা যেখানে ভাষায় শব্দের অর্থচ্যুতি এবং নতুন অর্থ প্রস্তাবকে যথেষ্ট পরিমাণে বেশি গুরুত্ব দিয়েছেন, সেখানে ফরহাদ মাজারের কবিতায় জোরটা পড়েছে চিন্তাকে, নতুন চিন্তাকে নতুন ভাষায় রূপান্তরিত করার কসরতের মধ্যে। মানে এই যে চিন্তামূলকতাকে কবিতার সঙ্গে অঙ্গীভূত করা, একাকার করা, একটা অর্গানিক সম্পর্কের মধ্যে আনয়ন করা, এই কাজটা কিন্তু বাংলা ভাষার আধুনিক যুগের খুব বেশি পরিমাণ কবি করেননি, আসলে খুব কমই করেছেন। আমরা সাবধানতার জন্য খুব বেশি কবি করেন নাই এটা বলছি। যেমন ফরহাদ ভাই বলেন যে তিনি কৃষ্ণদাস কবিরাজের অনুসারী, বুঝতেই পারছেন তাকে মধ্যযুগে যেতে হয়েছে। কিন্তু এই যে চিন্তাকে কাব্যিক ভাষায় রূপান্তর, এটার কবিতার বাইরে ফরহাদ মাজারের অন্যান্য চর্চা এবং তৎপরতায় ফল ফলেছে ব্যাপক, গভীর। আপনারা জানেন যে তিনি একজন ভার্সেটাইল চিন্তক, কিন্তু তার কবিত্বের সঙ্গে দার্শনিকতা আসলে কোনো বিরোধ ঘটে নাই, কবিত্বের ওই বৈশিষ্ট্যের কারণে, অন্তত আমি এইভাবে ব্যাখ্যা করতে পারি বলে মনে হয়। আপনারা জানেন যে তার চিন্তার বহু মাত্রিকতা আছে। বহু মাত্রিকতাটি আমাদের এখানে খুবই খেলো অর্থে অনেকে ব্যবহার করেন, সেরকম নয়। যদি আপনি খেয়াল করেন যে তিনি আইন এবং রাষ্ট্র গঠন সম্পর্কে কি অরিজিনাল সব প্রপোজিশন করেছেন, যদি আপনি খেয়াল করেন যে তিনি ভাব আন্দোলনে তিনি আমার বিবেচনায় বাংলা ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঔপনিবেশিক প্রস্তাবটি করেছেন, যদি আপনি খেয়াল করেন যে তিনি তিমির জন্য লজিক বিদ্যা কিংবা জগদীশের মতো বইতে প্রাণ, কৃষি, প্রকৃতি, দর্শন এগুলোর একাকার যে উপস্থাপনা করেছেন, তাহলে আমরা বুঝতে পারবো যে খুব সামান্য বহু উল্লেখ করলাম, কিন্তু তার চিন্তার ভার্সেটালিটি সম্পর্কে আমরা বুঝতে পারবো। কিন্তু এই চিন্তার ভার্সেটালিটি বা বহুমাত্রিকতার তুলনায় আজকে যে আমি যেই মর্মে আলাপ করছি, সেখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ আসলে আরেকটা ক্যাটাগরি, যেটা ফরহাদ মাজারের ক্ষেত্রে খুবই সেন্ট্রাল। সেই ক্যাটাগরিটা হলো রাজনৈতিকতা। ক্ষমতা সম্পর্ক, উৎপাদন সম্পর্ক ইত্যাদি আলাদা আলাদা চিন্তার বর্গ হিসেবে বহু জনের কাছ মধ্যে উপস্থিত আছে, কিন্তু ফরহাদ মাজারের সমস্ত তৎপরতাকে আমরা যদি এই একটা বর্গের মধ্যে ফেলতে চাই, তাহলে আমরা বলবো এটাকে বলা যায় সম্পর্ক শাস্ত্র। ফরহাদ মাজার সম্পর্ক নিয়ে কাজ করেছেন। সেই সম্পর্ক যাপিত জীবনের এবং তার বিচিত্র প্রকাশের, এই যাপিত জীবন, অ্যাকচুয়াল লিভিং এবং তার প্রকাশ, নানান ধরনের ম্যানিফেস্টেশন, এর এক আশ্চর্য জৈব সম্পর্কে উপলব্ধি করতে পারা, এই পুরো ব্যাপারটাকে জৈব সম্পর্কে, অর্গানিক যেটা, সেভাবে উপলব্ধি করতে পারা, এবং এই পারার কারণেই আমরা বলবো যে তার সমগ্র তৎপরতায় রাজনৈতিকতা এক অসামান্য তাৎপর্য পেয়েছে। একে গভীরতর দার্শনিকতায় আমি কোট আনকোট দ্বৈতাদ্বৈতবাদ, এক ধরনের দ্বৈতাদ্বৈতবাদ বলতে পারি, মানে এটা নাম দেয়া যেতে পারে বোঝার সুবিধার জন্য। তার কৃষি সম্পর্কিত কাজের যে বিরাট ফিরিস্তি আপনারা জানেন, সেটা যদি আমরা এর সঙ্গে মিলাই, এবং তার গত 4 দশক ধরে অন্তত ইসলাম প্রশ্ন নিয়ে যে অসামান্য ইন্টারভেনশন বাংলাদেশে, এটাকে যদি আমরা এর সঙ্গে মিলাই, তাহলে আমার এই কথাটা আপনারা বুঝতে পারবেন, যেটা আমি যাপিত জীবন এবং তার বিচিত্র প্রকাশ, এই দুটার যে জৈব সম্পর্কের রাজনৈতিকতার কথা বলেছি। এই যে রাজনৈতিকতার যে ভাষা এইভাবে প্রস্তুত হয়েছে, এই ভাষা যে বাংলাভাষী বিপুল মানুষকে প্রভাবিত করেছে, তাতে কোনো সন্দেহ নাই, রাজনৈতিকতার ভাষাটি। এবং একেই আমি বলেছি সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তার বুদ্ধিভিত্তিক অবদানের তৃতীয় দিক। ওই যে একটা আমি ড্রপ করেছিলাম 3 নম্বরটি, এটা হলো রাজনৈতিকতা। ফলে আমরা তার সাহিত্যিক এবং বুদ্ধিভিত্তিক অন্যান্য ব্যাপার নিয়ে বেশি আলাপ করলাম না। আমাদের সাম্প্রতিক যে চলমান গণ অভ্যুত্থান সংক্রান্ত আলাপ, এটার সঙ্গে তার যাবতীয় চর্চা কিভাবে সম্পর্কিত, আমরা তার সম্পর্কে একটা খুবই প্রাইমারি আলাপ করলাম। আমি প্রায়শই দুঃখ প্রকাশ করি বা আমার করতে হয় আমাকে বা আমার অন্য অনেক বন্ধুদেরকে জানি যে বাংলাদেশের কাঠামোগত কারণেই আমরা মানুষকে যৌবনে কাজ করতে দেখি, সৃষ্টিশীলতার, চিন্তার কিংবা মাঠে, কিন্তু বয়স বাড়লে যেটা প্রাজ্ঞতা জন্মে, এই প্রাজ্ঞ মানুষের কন্ট্রিবিউশনটা বাংলাদেশ খুবই কম পেয়েছে। ফরহাদ মাজার খুবই বিরল ব্যতিক্রমদের একজন, তিনি এখনো দারুণভাবে সক্রিয় আছেন, এবং আমি তার সঙ্গে যেতে পারি না আসলে দৌড়ে, তার কারণ আমি একজন খুবই ছাপোষা লোক, এবং তিনি এই বয়সেও চিন্তা এবং তৎপরতা দুটাতে দারুণ বিপ্লবী।
যদিও তার চিন্তার প্যাটার্নটা প্রধানত রেভলিউশনারি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে গত প্রায় 30 বছর ধরে ফরহাদ মাজারকে পড়ে আসছি বাংলাদেশের বুর্জুয়া বিকাশের বুদ্ধিভিত্তিক প্রধান এজেন্ট হিসেবে। আমি আশা করছি এই বয়সে তিনি আরো বহুদিন আমাদের জন্য এই প্রাপ্তি, ভোগ এবং আস্বাদন অব্যাহত রাখতে পারবেন। আপনাদের ফরহাদ ভাইয়ের আজকের বক্তৃতায় স্বাগত জানাই।